নমস্কার। খবরদার কথা নয়, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি, যার সম্পর্কে কথা বলবো। তিনি মহাত্মা গান্ধী নন, তিনি জওহরলাল নেহরুও নন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুও নন, কিন্তু দেশের আইন রক্ষা করার ক্ষেত্রে, মানুষ তার জীবন ধারণের ক্ষেত্রে আইনকে সঠিকভাবে যাতে ব্যবহার করতে পারেন, তার দিক নির্দেশিকা সৃষ্টি করেছিলেন। পথপ্রদর্শক হিসেবে চিহ্নিত করতেও আমরা দ্বিধা করব না। ফলিশান নরিম্যান ৯৫ বছর বয়সে গত ২১শে ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। বিশাল ইতিহাস। যেদিন ভারতের সংবিধান, যে বছরে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ১৯৫০, সেই বছর থেকেই তার আইনজীবী হিসেবে কাজ শুরু হয়েছিল। জীবনের শেষ দিন অবধি মানুষের পাশে থেকে মানুষের জন্য তিনি কাজ করে গিয়েছেন। তার এত বছরের আইনজীবী হিসাবে কার্যকলাপ, তার নানা রকম প্রয়োগ এবং শেষ পর্যন্ত প্রতিবাদী কণ্ঠ, যদি দেখি ৭৫ সালের জরুরি অবস্থার সময় তিনি সরকার কর্তৃক মনোনীত হওয়া সত্ত্বেও, তখন তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টে কাজ করছেন, নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিলেন প্রতিবাদে। এমন একজন মানুষের সম্পর্কে শুনবো না আমরা, জানাতে চাইব না? মানুষ অনেক কিছু শোনেন, জানেন, কিন্তু এরা নীরবেই কাজ করে যান, পর্দার আড়ালেই থাকেন। খুব বেশি যে টিভির পর্দায় তাকে দেখেছি এমন নয়, সোশ্যাল মিডিয়াতেও তাকে যে ব্যাপকভাবে দেখা গিয়েছে তাও নয়। তার বিশাল বিশাল কীর্তি আমাদের মনে আজও স্থান করে রেখেছে। প্রয়োজনে নিশ্চয়ই বলবো, এবং তার আগে যার কাছ থেকে এটা শুনব, তিনি হচ্ছেন এ রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মন। আমার ডান দিকে বসেছেন। পুরুষোত্তমদা, নরিম্যানের নিজেই একটা ইতিহাস। এই আপনাদের বা আমাদের যারা আমরা আইন সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর রাখি, নিজেই একজন ইতিহাস। এই হেন একজন সংবিধান ও ন্যায়পরায়ণতায় বিশ্বাসী একজন মানুষ, তার জীবন অবসান আপনি কীভাবে দেখছেন? তার জীবনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমেই যেটা বলা দরকার, ৯৫ বছর বয়সে ফলিয়াস নরিম্যান প্রয়াত হয়েছেন ২১শে ফেব্রুয়ারি। এবং আমি বলবো এই সময়ে নরিম্যানের উপস্থিতি খুব জরুরি ছিল, এবং একে আমি অকাল প্রয়াণ বলবো। এবং একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো, এক মহিরুহের পতন ঘটল। এবং আইনের ক্ষেত্রে, আইনের জগতে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে নরিম্যান ছিলেন বিবেকের কণ্ঠস্বর। এটা বলতে কোনো দ্বিধা নেই। এই বিবেকের কণ্ঠস্বর আজকে হারিয়ে গেল। সেই কারণে নরিম্যানের জীবনাবসান একটা দারুণ ক্ষতি। ৯৫ বছর বয়স হলো ক্ষতি। আমরা তাকে খুব বেশিভাবে আমরা তার অনুভব প্রয়োজন এই সময় উপলব্ধি করছি। কেন করছি এটা বলার পূর্বে একটা কথা বলা প্রয়োজন। আমরা সবাই জানি এফএস নরিম্যান ভারতবর্ষের যে কজন আইনজ্ঞ কিংবা আইনবিদ স্বাধীনোত্তর ভারতবর্ষের সংবিধান প্রণয়নের, সংবিধানকে ব্যাখ্যা করার প্রশ্নে, বিভিন্ন সাংবিধানিক অধিকারকে রক্ষা করার প্রশ্নে আইনজীবী হিসাবে, আইনবিদ হিসাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে নরিম্যান অন্যতম বলা যায়। পালকিওয়ালা, নরিম্যান, আপনার রাম জেঠমালানি, এইরকম ৩-৪ জনের মধ্যে নরিম্যানের নামটা আসবে। এবং নরিম্যান ৭৫ বছর যাবৎ আইন জগতের সাথে যুক্ত ছিলেন। ৯৫ বছরে মারা গেছেন।
কিন্তু আমরা জানতে পারলাম তার মৃত্যুর পর তিনি মারা যাওয়ার কয়েকদিন আগেও শেষ রাত্রি অবধি কাজ করেছেন। কারণ কি, একটি সাংবিধানিক মামলায় সংবিধানের কনস্টিটিউশনাল বেঞ্চে ওনার এপিআর করার কথা ছিল, তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি নেওয়ার পর্বেই তিনি মারা গেছেন। অর্থাৎ 95 বছর বয়সেও তিনি মানসিক দিক থেকে সজীব, সক্রিয়, সতেজ ছিলেন। শারীরিক দিক থেকে বয়সের কারণে, প্রকৃতির কারণে কিছুটা দুর্বল হলেও মানসিক দিক থেকে সজীব, সচেতন, সক্রিয় ছিলেন এবং সব বিষয়ে উনি ওয়াকিবল থাকতেন। এবং যেটা সবচেয়ে বড় কথা, উনি স্পেডকে স্পেড বলতে পারতেন। আজকে যখন আমরা দেখছি যে সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, উচ্চ আদালত, বিশেষত সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলো অনেক ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করতে পারছে না, তখন এমন একজন কণ্ঠস্বরের আমাদের প্রয়োজন ছিল, যার গ্রহণযোগ্যতা, যার যোগ্যতা, যার ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, যেই কণ্ঠস্বর রাজার সামনে দাঁড়িয়ে বলতে পারে রাজা তুমি উলঙ্গ, কিংবা সুপ্রিম কোর্টেরকে বলতে পারে কোর্ট তুমি ন্যায় বিচার করতে পারছো না, এরকম একটি কণ্ঠস্বর আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। সেই কণ্ঠস্বর হারিয়ে গেছে। সেই কারণে পরিণত বয়সে 95 বছর বয়সে নরিম্যানের প্রয়াণ, আমি বলবো আমাদের জন্য, দেশের জন্য, আইন বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত তাদের জন্য অবশ্যই অকাল প্রয়াণ। এটা একটা বিরাট ক্ষতি। এই ক্ষতি পূরণ হওয়ার কথা নয় সহজে, কারণ নরিম্যানরা একদিনে তৈরি হয় না। নরিম্যানরা বিরল। নরিম্যানদের তৈরি করে সময় এবং প্রতিভা, মেধা এবং দেশ, আইনের প্রতি আনুগত্য, নিবেদিত প্রাণ, প্রজ্ঞা, এগুলো মিলিয়ে এক একজন নরিম্যান তৈরি হয়। হঠাৎ করে আরেকজন নরিম্যান আকাশ থেকে খসে আমাদের মধ্যে পড়বেন না। সেই কারণে নরিম্যানের মৃত্যুটা একটা সামাজিক ক্ষতি আমাদের কাছে, সবার কাছে। পুরুষোত্তমদার সঙ্গে সহমত পোষণ করেই বলি যে আপনারা শুনলে খুশি হবেন এবং উপলব্ধি করতে পারবেন বিষয়টি। পার্লামেন্ট ক্যানট কার্টেইল দ্য ফান্ডামেন্টাল রাইটস। এই যে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটি মামলার তিনি যাদের পক্ষে লড়েছিলেন, সে মামলাটা ছিল আইসি গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই নিয়ে মামলাটাতে সুপ্রিম কোর্টকে বাধ্য করেছিলেন তার পক্ষে কথা বলার জন্য। আজও আমরা সেটাকে ধরে রেখেছি। পুরুষোত্তমদা, একটা বিষয় যে 2015 সালে চলতি সরকার একটি জাতীয় বিচার বিভাগীয় কমিশন তৈরির চেষ্টা করেছিলেন, তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলেন। আমি যেটা বলবো, প্রথমত হলো গোলকনাথ মামলার কথার প্রসঙ্গ আপনি আনলেন। গোলকনাথ মামলায় গোলকনাথ দুই ভাই, তারা ছিল পিটিশনার, এবং নরিম্যান ও অন্যান্যরা ইন্টারভেনারদের পক্ষে এপিআর করেছিল এবং পিটিশনার বক্তব্য সমর্থন করে। সেই মামলায় যদিও বিষয়টি ছিল সম্পত্তির অধিকার কার্টেল করা নিয়ে, কিন্তু সর্বশেষে বিষয়টা দাঁড়ালো যে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টে আছে কিনা। সেক্ষেত্রে নরিম্যান তারা সওয়াল করলেন যে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের নেই, এবং শেষ অবধি উচ্চ আদালত এই বক্তব্য মেনে নিল। এর ফলে দাঁড়ালো যে কোনো সরকারি পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে আমাদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলোকে সংশোধন করে খর্ব করতে পারবে না। এটা কিন্তু নাগরিক অধিকারের ক্ষেত্রে একটা বিরাট গ্যারান্টি। ঠিক। আর নরিম্যান, আমাদের দেশে সুপ্রিম কোর্ট যতগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়গুলো আইনের শাসন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, এগুলো নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, নাগরিকদের সাংবিধানিক অধিকারের সম্প্রসারণ করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, সেই সমস্ত রায়গুলোতে, মামলাগুলোতে নরিম্যানের অবদান অনস্বীকার্য। আমি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন এই মামলা যাওয়ার আগে বলবো যে ফার্স্ট জাজেস কেস, সেকেন্ড জাজেস কেস, এখন এই যে কলেজিয়াম সিস্টেম, আমরা সবাই জানি যে কলেজিয়াম সিস্টেম আমাদের সংবিধানে উল্লেখ নেই। সংবিধানে উল্লেখ আছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের সাথে পরামর্শ করে
উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগ করবেন, এইটাই ছিল। কিন্তু একটা সময় দেখা গেল, বিশেষত 70-এর দশকে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ছিলেন, তখন কমিটেড জুডিশিয়ারি গড়ার লক্ষ্যে শ্রীমতী গান্ধী এগিয়েছিলেন, অর্থাৎ আমাদের অনুগত লোকদের। সেই সময় এই প্রশ্নটা খুব সামনে এলো যে বিচার বিভাগ যদি নিরপেক্ষ না থাকে, এক্সিকিউটিভ প্রশাসনের এখতিয়ার বহির্ভূত নিয়ন্ত্রণ মুক্ত না থাকে, তাহলে সেই বিচার ব্যবস্থা তো আম আদমি নাগরিকদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনের শাসন রক্ষা করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। সেক্ষেত্রে বিচার বিভাগের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। এবং তৎকালীন সময়ে এটা মনে হচ্ছিল যে সংবিধানে যেভাবে ব্যাপারটা আছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করবেন, এতে এক্সিকিউটিভের অনেকটাই বিষয়টা নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। সেই কারণেই ফার্স্ট জাজেস কেসে এই বিষয়টা এলো যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা চ্যালেঞ্জ করে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিল যে সেকেন্ড জাজের কেসে, যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থার স্বার্থে এই যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করবেন, এইটার ক্ষেত্রে পরামর্শ না, প্রাইমেসিভ ওপিনিয়ন, অর্থাৎ সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দিতে হবে। এবং সুপ্রিম কোর্টের মতামত, সুপ্রিম কোর্ট বলতে বলা এখানে ব্যাখ্যা করলো যে সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র চিফ জাস্টিস নয়, দুজন সিনিয়র মোস্ট জাজ, এই তিনজনের কলেজিয়াম, দে উইল মিন সুপ্রিম কোর্ট। এটা কিন্তু সংবিধানের ব্যাখ্যা করে এলো। এই যে রায়টা তৈরি হওয়ার ক্ষেত্রে যারা এই বিচার বিভাগের স্বাধীনতা পক্ষে সওয়াল করেছিলেন, তাদের কিন্তু একটা অবদান আছে। রায় লেখেন সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, কিন্তু এটা আমরা জানি আইনের ছাত্র হিসাবে, আইনবিদ হিসাবে, একটা ভালো জাজমেন্ট, গুড জাজমেন্ট ডিপেন্ডস অন দ্য গুড আর্গুমেন্ট, গুড সাবমিশন। এটা আইনজীবীদের উপর নির্ভর করে। এবং যেভাবে আইনজীবীরা যদি ভালো সাবমিশন করেন, বিষয়গুলো আলোকপাত করতে পারেন, তাহলে রায়টাও ভালো হয়। সেক্ষেত্রে রায়ের ক্ষেত্রে যেমন সুপ্রিম কোর্টের ভূমিকা আছে, ঠিক তেমনি যে সমস্ত আইনজীবীরা, যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটরা আবেদনকারীদের পক্ষে সওয়াল করেছিলেন, তাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। পিপুলস অ্যাডভাইসের কথাও কি তিনি একবার বলেছিলেন? উনি বলেছিলেন যে কলেজিয়াম সিস্টেম চালু হলো। এই কলেজিয়াম সিস্টেম পরবর্তী সময় দেখা গেল কলেজিয়াম সিস্টেমের মধ্যে অনেক সমস্যা আছে। তখন 2014-র পরে সরকার যখন ক্ষমতা এলো, তখন তারা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি কমিশন করল। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি কমিশন যখন করা হলো সংবিধান সংশোধন করে, তখন কিন্তু একটা আশঙ্কা অনেকের মধ্যে দেখা দিল, এই ন্যাশনাল জুডিশিয়াল এনজিএ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি কমিশন করে, অ্যাপয়েন্টমেন্ট কমিশন করে, কেন্দ্রীয় সরকার বিচার ব্যবস্থায় নিয়োগের ক্ষমতা সবটা কুক্ষিগত করে নিতে চাইছেন, এই আশঙ্কা দেখা দিল। তখন নরিম্যানরা এই মামলায় একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন। সুপ্রিম কোর্ট এই সংবিধান সংশোধনকে খারিজ করে দিল। এক্ষেত্রে নরিম্যান অবদান আছে, যদিও নরিম্যান পরবর্তী সময় বলেছেন যে কলেজিয়াম সিস্টেমও ঠিকমতো ফাংশন করছে না। যদিও কলেজিয়াম সিস্টেমের বিকল্প এই নয় যে বিচার বিভাগে, উচ্চ আদালতগুলোতে নিয়ন্ত্রণের ক্ষমতা সবটাই এক্সিকিউটিভ হাতে চলে যাবে, সেটা নয়। সেক্ষেত্রে বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীনতা থাকবে না। কিন্তু বর্তমান যেভাবে কলেজিয়াম সিস্টেম চলছে, এতে তিনি সন্তুষ্ট ছিলেন না। এটা একটা দিক। আর একটা দিক আমি বলবো, নরিম্যানকে কেন আমরা বিবেকের কণ্ঠস্বর বলছি, কেন ভয়েস অফ কনসেন্স বলছি? দেখুন, নরিম্যান কিন্তু সেকুলারিজমে প্রচণ্ড বিশ্বাস করতেন। উনি কিন্তু পার্সি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন। পার্সিরা অত্যন্ত সংখ্যালঘু, কিন্তু দে ফিল কমফোর্টেবল ইন ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া ইজ সেকুলার কান্ট্রি। এবং নরিম্যান বলেছেন, আমি সেকুলার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আই লাইক টু ডাইন ইন সেকুলার ইন্ডিয়া। এবং সেকুলারিজমের পক্ষে ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যকে পরিবর্তন করা যাবে না। এটা কিন্তু কেশবানন্দ ভারতী মামলায়, একটা গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে পার্লামেন্টের অ্যামেন্ডিং পাওয়ারের লিমিট কতটা। অ্যামেন্ডিং পাওয়ারের লিমিট হচ্ছে ইউ ক্যান নট টাচ দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, ইউ ক্যান নট টাচ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। কি বেসিক স্ট্রাকচার? এই যে সংসদীয় নির্বাচন, সংসদীয় ব্যবস্থা, ফেডারেল সিস্টেম, সেকুলারিজম, সেপারেশন অফ পাওয়ার from executive, separation of power between executive and judiciary, between executive and legislature, all these are, এগুলো হচ্ছে সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। তুমি কোনো সরকার, কোনো দল, তোমার হাতে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা, সাংসদ আছে, ইউ হ্যাভ ব্রুট মেজরিটি, বাট বাই ডিন্ট অফ ব্রুট মেজরিটি
by invoking amending power of constitution, you cannot amend the constitution so as to change the basic structure of the constitution. এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা, রায় 9 সুপ্রিম কোর্টের 13 জনের কনস্টিটিউশনাল বেঞ্চ 7-6 মেজরিটিতে রায়টা দিয়েছিল। বেসিক স্ট্রাকচার, কেশবানন্দ ভারতী মামলায়, the basic structure of constitution is unamendable. এটা সমস্ত রকম সংশোধনের ঊর্ধ্বে। বেসিক স্ট্রাকচার ফেডারালিজম, সেকুলারিজম, ফান্ডামেন্টাল রাইটস, ডিভলিউশন অফ পাওয়ার বিটুইন স্টেট অ্যান্ড ইউনিয়ন, রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ গভর্নমেন্ট, অল দিস আর বেসিক ব্যবস্থা। আপনার সলিড সোরাবজি কিন্তু বেসিক স্ট্রাকচারের পক্ষে অত্যন্ত সোচ্চার ছিলেন। আমরা দেখছি ইদানিংকালে বিজেপি এবং আরএসএস তারা সংবিধান পরিবর্তন করার জন্য তারা প্রচণ্ড উদ্গ্রীব। তারা সংবিধান সব খোল নলছে, বেসিক স্ট্রাকচার সহ এখন বেসিক স্ট্রাকচারকে তারা প্রশ্ন করছে। এবং আমরা দেখলাম কদিন আগে জগদীপ ধানকর, যিনি এখন আমাদের ভাইস উপরাষ্ট্রপতি এবং তিনি বলেছেন যে বেসিক স্ট্রাকচার কি, হোয়াট ডাজ ইট মিন? বেসিক স্ট্রাকচার বলে কিছু হতে পারে না, যদি পার্লামেন্ট ইজ সভরেন, পার্লামেন্টের পাওয়ার হ্যাজ নো লিমিট, এই বলে উনি বক্তৃতা করছেন। এখন আমরা বলি এই কথা আমি বললে যতটা গুরুত্ব হবে, নরিম্যান যখন বলবেন এই কথা অনেক বেশি গুরুত্ব হবে। আমরা বলি, নরিম্যানও আমাদের বক্তব্য সমর্থন করেন যে সভরেন হচ্ছে জনগণ, পিপুল ইজ আ সভরেন, নোবডি ইজ সভরেন, সভরেন ইজ আ কনস্টিটিউশন। এবং যখন জগদীপ ধানকররা এই সমস্ত কথাগুলো বলছেন, তখন নরিম্যান আমার স্পষ্ট মনে আছে 6 মাস আগে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেল লিখে বলেছিলেন বেসিক স্ট্রাকচার ইজ দ্য এসেন্স অফ আওয়ার কনস্টিটিউশন, বেসিক স্ট্রাকচার ক্যান নট বি অ্যামেন্ডেড, ক্যান নট বি অল্টার্ড, ক্যান নট বি চেঞ্জড। এবং বেসিক স্ট্রাকচার যে সংবিধানের রায়, এই রায় নিয়ে অনেক কথা বলে। এখন বললেন যে 13 জন বিচারপতি 7 জন পক্ষে বা 6 জনের বিপক্ষে 1 ভোটে নির্ধারিত হয়েছে, এরকমই মূল্য আছে। আমিও যখন নরিম্যানের লেখাটা বললাম, নরিম্যান সেখানে বলছেন যে কেশবানন্দ ভারতী মামলায় বেসিক স্ট্রাকচারকে বলা হলো, পরবর্তী সময় সুপ্রিম কোর্ট আরও 2টি কনস্টিটিউশনাল বেঞ্চের মামলায় বেসিক স্ট্রাকচার থিওরিকে অ্যাফার্ম করেছে। এটা বলে এই সময়ে নরিম্যানের এই আর্টিকেলটা ওয়াজ এ ভেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। সেখানে উনি বলে দিলেন বজ্র কণ্ঠে যেন বেসিক স্ট্রাকচার থিওরি এটা নট জাস্ট দ্য প্রোডাক্ট অফ দ্য কেশবানন্দ ভারতী কেস, বাট ইট হ্যাজ বিন সাবসিকুয়েন্টলি অ্যাফার্ম অ্যান্ড রেটিফাইড বাই 2 more কনস্টিটিউশন বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট। এটা তো আমাদের জোর দিল এবং সংবিধানকে পরিবর্তন করার যে প্রয়াস, একে কিছুটা বাধা দিল। যেমন ধরুন নরিম্যান এফএস কাশ্মীর 370 প্রশ্নে নরিম্যান বলেছেন হোয়াট ইজ দিস, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট কোনো ডিসেন্টিং রায় নেই, এটা কী করে হয়? এবং নরিম্যান বলেছেন ইট ইজ এ পলিটিক্যালি কারেক্ট জাজমেন্ট, লিগালি ইনকারেক্ট জাজমেন্ট। এই কথাটা বলা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে। তুমি সুপ্রিম কোর্ট সংবিধানের 370 ধারা রদ করে কেন্দ্রীয় সরকার আইন করেছে, তুমি একে বহাল রাখলে। এবং বহাল রাখার ক্ষেত্রে আমরা দেখলাম 5 জন বিচারপতি হোমোজিনিয়াস, কোনো রকম দ্যার ইজ নো ডিসেন্ট ওপিনিয়ন, নো ডিফারিং ওপিনিয়ন, সব বিচারপতি এক সুরে বললো। এক সুরে কথা বলাও কিন্তু একটা বিপদের সংকেত দেয়। যখন ভয়, ত্রাস কিংবা সংখ্যাগুরু আধিপত্যবাদ কায়েম করে, তখন সবাই এক সুরে কথা বলতে চায়। সেই কারণেই বোধহয় নরিম্যান বলেছিলেন পাবলিকলি যে এটা খুব আশ্চর্যজনক, এটা খুব হতাশাজনক, এরকম একটা গুরুত্বপূর্ণ রায়, কোনো ডিসেন্টিং ভিউ নেই। এটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কথা। আর একটা ইঙ্গিতপূর্ণ কথা উনি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন, স্পেডকে স্পেড বলেছেন যে দিস জাজমেন্ট ইজ পলিটিক্যালি কারেক্ট বাট ইট ইজ লিগালি রং। এই কারণে নরিম্যান হচ্ছে ভয়েস অফ কনসায়েন্স, আমাদের দেশের ভয়েস অফ কনসায়েন্স হচ্ছে নরিম্যান। পলিটিক্যাল প্রেসার ছিল কিনা এই প্রশ্ন উঠে গেল। উঠে দেন। এবং আমরা তো জানি জাস্টিস কাউল বলেছেন, সঞ্জয় কাউল, হি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউশন বেঞ্চ। উনি তো পরবর্তী সময় রিটায়ারমেন্টে বলেছেন, আফটার রিটায়ারমেন্ট ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকারে, যে যখন মেজরিটেরিয়ান গভর্নমেন্ট থাকে, যখন গভর্নমেন্ট উইথ বিগ মেজরিটি, হিউজ মেজরিটি, এবং এটা আমরা জানি ইতিহাসের শিক্ষা কি, যখন কোনো খুব বিগ মাস লিডার, পপুলার মাস লিডার থাকেন, অ্যালিজেডলি পপুলার মাস লিডার, যার একটা বিরাট ব্র্যান্ড নির্মাণ করা হয়, যখন তার পক্ষে গুড নাম্বার অফ মেজরিটি থাকে, তখন কিন্তু বিচার বিভাগ, আইনের শাসন ক্রমশই মাস লিডারের চাপে পড়ে তাদের পরিসর সংকুচিত করতে থাকে। এবং সঞ্জয় কাউলও বলেছেন সাক্ষাৎকারে খুব ইঙ্গিতপূর্ণভাবে, যখন গভর্নমেন্ট যদি বিগ মেজরিটি থাকে, তখন ওই গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট ক্রমাগত পুশ করতে থাকে এবং সুপ্রিম কোর্ট ক্রমশ পিছনে হটতে থাকে। এটা কিন্তু
বলেছেন, ঠিক। এবং সেই কারণে নরিম্যানের এই কথাটা যে পলিটিক্যালি কারেক্ট জাজমেন্ট বাট ইট ইজ এ লিগালি রং জাজমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড প্রয়োজনীয় কথা। এটা বিবেকের কণ্ঠস্বর। আর আমি আর একটা কথা বলি, আপনি বলেছিলেন যে নরিম্যান 1970-এর দশকে উনি সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল ছিলেন, পদত্যাগ করেছিলেন। পদত্যাগের কারণটা কি? কারণটা ইমার্জেন্সি জারি করা হয়েছিল 25শে মার্চ, 25শে জুন 1975 নরিম্যান পদত্যাগ করলেন। নরিম্যান পদত্যাগ করলেন, তখনও ওনার আরও 3 বছরের জন্য মেয়াদ ছিল। একমাত্র অনলি ল অফিসার কেন্দ্রীয় সরকার নিযুক্ত, যেমন অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, এডিশনাল সলিসিটর জেনারেল, তো এদের মধ্যে একমাত্র ল অফিসার ছিলেন নরিম্যান, যিনি পদত্যাগ করলেন। ওনারা কিন্তু পদত্যাগ করেনি। এখানে বোধহয় এবং নরিম্যান সবসময় এই রাইট টু ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন একে অত্যন্ত গুরুত্ব দিতে। হি ওয়াজ এন লিবারেল এবং ইকোনমিক্যালি লিবারেল। হি ওয়াজ নট এ সোশ্যালিস্ট বাট হি ওয়াজ এ লিবারেল। From the economic point of view, he was a liberal man, and from the point of view of civil right and liberties, he was also a liberal. He was always in favor of free speech and expression. এবং নরিম্যান পদত্যাগ করলেন, আমরা দেখলাম। আবার নরিম্যান কিন্তু আরেকবারও মামলা ফিরিয়ে দিয়েছে, এটা আমাদেরকে বলতে হবে। 2002 সনে গুজরাটে তখন নরেন্দ্র মোদী বোধহয় প্রধানমন্ত্রী হননি, কিংবা মুখ্যমন্ত্রী হননি, কেশুভাই প্যাটেল মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তখন নর্মদা বাঁচাও আন্দোলন সুপ্রিম কোর্টে মামলা করেছিল, কারণ নর্মদা বাঁধের হাইট বাড়িয়ে দিচ্ছিল। এর ফলে বিরাট সংখ্যক গ্রাম জলপ্লাবিত হওয়ার বিপদ তৈরি হয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছিল, মেধা পাটকাররা মামলাটা করেছিল। সেই মামলায় নরিম্যান ছিলেন গুজরাট সরকারের আইনজীবী। নরিম্যানকে গুজরাট সরকার নিযুক্ত করেছিল। তখনই গুজরাটে সংখ্যালঘু খ্রিস্টানদের উপর আক্রমণ চলছিল। নরিম্যান এটা জানতে পেরে গুজরাটের ল অফিসারদের বললেন, হোয়াট ইজ গোয়িং অন, তোমাদের রাজ্যে কী হচ্ছে, প্লিজ ডু সামথিং, মুখ্যমন্ত্রীকে বললেন। তারপরেও দেখলেন যে নাথিং হ্যাজ হ্যাপেন্ড, ইট ইজ গোয়িং অন। হি রিটার্ন দ্য ব্রিফ, বললেন না, আমি এই মামলা লড়বো না, কারণ আমার কাছে মামলা লড়ার চেয়ে বেশি গুরুত্ব হলো সংখ্যালঘুদের অধিকার। নরিম্যান যেহেতু সংখ্যালঘু ছিলেন, উনি বুঝতেন সংখ্যালঘুদের অধিকারের রক্ষার গুরুত্ব, এবং সংখ্যালঘুদের অধিকার যদি রাষ্ট্র আদালত রক্ষা করতে না পারে, তাহলে গণতন্ত্রের বৈশিষ্ট্যই হারিয়ে ফেলে। এটা হচ্ছে নরিম্যানের ক্ষেত্রে। আর একটা কথা আমি বলবো, এটা বলা দরকার, নরিম্যানের একটা রিগ্রেট ছিল, ওই ভোপাল ইউনিয়ন কার্বাইড। নরিম্যানের বিভিন্ন সাক্ষাৎকারগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা পড়ি, দেখি। সেখানে নরিম্যান বলছে যে আমার একটাই রিগ্রেট। কি রিগ্রেট? আমি ইউনিয়ন কার্বাইডের হয়ে দাঁড়িয়েছিলাম, এখন আমি বলতে পারি যে এই ব্রিফটা আমার গ্রহণ করা উচিত ছিল না। কারণ আমরা জানি যে ভোপালের যে গ্যাস দুর্ঘটনা, ইউনিয়ন কার্বাইড মার্কিন বহুজাতিক কোম্পানি, এই গ্যাস দুর্ঘটনা তাদেরই গাফিলতির জন্য হয়েছিল। তখন তাদের গ্যাস দুর্ঘটনা আক্রান্ত, পীড়িত, আহত, নিহত মানুষদের হয়ে ক্ষতিপূরণ মামলা চলছিল। কেন্দ্রীয় সরকার এই ইউনিয়ন কার্বাইডকে আইনি জটিলতা থেকে বাঁচানোর জন্য সমস্ত মামলাগুলোর দায়িত্ব তাদের হাতে তুলে নিয়ে সুপ্রিম কোর্টে বিষয়টা এলো। ইউনিয়ন কার্বাইডের পক্ষে নরিম্যান দাঁড়ালেন। কেন্দ্রীয় সরকার এবং নরিম্যানের মধ্যে ইউনিয়ন কার্বাইডের মধ্যে চুক্তি হলো। প্রায় প্রথমত 426 মিলিয়ন ডলার, পরবর্তী সময় $470 মিলিয়ন ইউনিয়ন কার্বাইড সাথে ভারত সরকার সমস্ত গ্যাস পীড়িত আক্রান্তদের পক্ষে চুক্তি করে নিল, ফাইনাল সেটেলমেন্ট। এটা ছিল মানে উপযুক্ত ক্ষতিপূরণ, যেটা অনেক অনেক কম। এটা নিয়ে সারা দেশে প্রচণ্ড আলোড়ন হয়েছিল, ঝড় হয়েছিল, এবং নরিম্যানও স্বীকার করেছেন ইট ওয়াজ এ ভেরি ভেরি ইনএডুকেট কম্পেনসেশন, আই ওয়াজ রং বিকজ আই রিপ্রেজেন্টেড ইউনিয়ন কার্বাইড, আই শুড নট হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ব্রিফ। এটা কিন্তু নরিম্যান বলেছেন। এটাও বলবো যে ভুল স্বীকার করার যে সাহস, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই নরিম্যানের এই মৃত্যু, নরিম্যানের এই বিদায়, এটা আমাদেরকে বিষণ্ণ করেছে, একটা শূন্যতা তৈরি করেছে। প্রচণ্ড আরেকটা বিষয় ছিল, রাজ্যপাল মন্ত্রিসভার নির্দেশ অনুযায়ী কাজ করবেন বা অনুরোধ অনুযায়ী কাজ করবেন, এই বিষয়ের একটা মামলা তো নরিম্যান রাজ্যপালের বিরুদ্ধে। এটা দিল্লি হাইকোর্ট, যখন 14তে দিল্লিতে আপ সরকার পদত্যাগ করলো,
পদত্যাগ করার পর বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করলো, নির্বাচন ডাকার সুপারিশ করলো, তখন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর সেই সুপারিশ গ্রহণ করলেন না। তখন নরিম্যান কেজরিওয়াল এবং আপের পক্ষে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল এই রাজ্যপালের পদকে কিভাবে রাজ্যপাল তো মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে বাধ্য। কিন্তু আমরা দেখছি এখন তো ফেডারেল স্ট্রাকচারকে তছনছ করা হচ্ছে, রাজ্যপালরা উদ্দাম ঘোড়ার মতো দৌড়তে শুরু করেছেন, আইন মানেন না রাজ্যপালের। বিধানসভা রাজ্যপাল তার নিজের মন্ত্রিসভার পেশ করা ভাষণ পড়েন না, আমরা তামিলনাড়ুতে দেখলাম। নরিম্যান কিন্তু ফেডারেল স্ট্রাকচারের পক্ষে বারবার, এবং বিচার বিভাগের স্বচ্ছতা এই নিয়েও কিন্তু নরিম্যান সোচ্চার ছিলেন। একদম ফেডারেল স্ট্রাকচারের উপরে ভিত্তি করে কাবেরী জল সমস্যারও সমাধান করেছিলেন নরিম্যান। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় নরিম্যানের ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত। আন্তর্জাতিকভাবে উনি একজন অত্যন্ত স্বীকৃত আইনবিদ, বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে সম্মান করা হয়, তার মতামত যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, কারণ হি অলওয়েজ স্টুড ইন ফেভার অফ ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড ইন ফেভার অফ লিবারেল ভ্যালুজ। আমাদের প্লুরাল বহুত্ববাদী ভারতবর্ষ, এই বহুত্ববাদী ভারতবর্ষের যে সংস্কৃতি বৈচিত্র্যতা, এর পক্ষে নরিম্যানরা লড়াই করেছেন এবং সংবিধানও এই কথাই বলে। সর্বশেষ প্রশ্ন, নরিম্যানের এই প্রয়াণ, আপনি বললেন একজন প্রাজ্ঞধর ব্যক্তিত্ব এবং আইনি মহিরুহ সম, ওনার এই প্রয়াণ, এই অদ্বিতীয় মানুষটির চলে যাওয়া পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদের কি দায়িত্ব আরও বাড়িয়ে দিল? অবশ্যই বাড়িয়ে দিল। আমি তো বলবো, আমরা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন কালকে এফএস নরিম্যানের সময় একটা স্মরণ সভা করেছিলাম। সেখানে যে আমরা প্রস্তাবটা গ্রহণ করেছি, আমরা বলেছি উই শ্যাল পে আওয়ার রেসপেক্ট টু নরিম্যান বাই ডেডিকেটিং আস টু আপহোল্ড অ্যান্ড মেনটেন আওয়ার কনস্টিটিউশনাল ফেব্রিক অ্যান্ড স্ট্রাকচার। নরিম্যানকে শ্রদ্ধা জানানোর একমাত্র রাস্তা হচ্ছে সংবিধান এবং আইনের শাসনকে রক্ষা করা। সংবিধান যে মূল ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে আছে, যে ভিত্তিগুলো তৈরি করার ক্ষেত্রে নরিম্যানরা তাদের আইনি প্রজ্ঞা দৃষ্টিতে সাহায্য করেছেন, যে ভিত্তিগুলোকে মজবুত করার ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার, ফেডারালিজম, ফান্ডামেন্টাল রাইটস, এগুলো প্লুরালিজম, এগুলোকে আইনজীবীদের তো কাজ হচ্ছে এটা, শুধুমাত্র পয়সা কামানো তো আইনজীবীদের কাজ নয়। আইনজীবী নরিম্যানরা তো দে ডিড নট র্যান ফর মানি র্যান আফটার দেম। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যারা দিকপাল তারা টাকার পেছনে ছোটে না, টাকা তাদের পেছনে ছোটে। কেন ছোটে? তার প্রতিভা, তার মেধা, তার ধীশক্তি, তার অধ্যাবসায়, এগুলোর জন্য। আর নরিম্যানরা তো শুধু অর্থের জন্য ছিলেন না, তারা কতগুলো মৌলিক মূল্যবোধ আইনের শাসনের মৌলিক দিকগুলো রক্ষার জন্য দায়িত্ব পালন করে রেখেছেন। সেই কারণে নরিম্যানকে পাবলিক ইন্টেলেকচুয়াল বললে ভুল বলা হয় না। আমি তো ভুল বলেছি, শুধু আমি কেন, অনেকেই বলেছেন হি ওয়াজ অ্যান পাবলিক ইন্টেলেকচুয়াল, এমিনেন্ট পাবলিক ইন্টেলেকচুয়াল। এবং পাবলিক ইন্টেলেকচুয়াল তাকেই বলা হবে যে সবসময় স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে শাসকের সামনে তর্জনীয় উচ্চারণ করে সত্য বলার সাহস রাখেন, তাকেই পাবলিক ইন্টেলেকচুয়াল বলা হয়। এ ম্যান হু ক্যান কল এ স্পেড অলওয়েজ এ স্পেড। নরিম্যান ওয়াজ দ্যাট টাইপ অফ ম্যান। একদম। 1991 সালে পদ্মভূষণ, 2007 সালে পদ্মবিভূষণ, এরপরে রাজ্যসভার সদস্য ছিলেন, এই তথ্য জানাই, 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত। আর একটা কথা বলি, এই 6 বছর কিন্তু নরিম্যান আইনি পেশা থেকে এক পয়সা গ্রহণ করেনি। মরালিটিটা বুঝতে হবে। হ্যাঁ, কারণ আইনি রাজ্য সদস্য থেকেও প্র্যাকটিস করার কোনো বাধা নেই। নরিম্যান কিন্তু নট এ সিঙ্গেল পাই, হি অ্যাকসেপ্টেড ডিউরিং। অনেকেই করছেন, এখনও করছেন প্রায়। এবং গ্রুবার প্রাইজ ফর জাস্টিস 2002, এই সমস্ত সম্মানে সম্মানিত আমরা হারালাম এমন একজন মানুষকে, ফলি শ্যাম নরিম্যান। বারবার তার কথা আমাদের মনে আসবে। আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে লড়াই করেছেন, তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।